প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। দেখছেন এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ। আমাদের সাথে তিনজন তরুণ আছে, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল, আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আরও আছেন রাফেজ সালমান রিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। আব্দুল হান্নান মাসুদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। ছোট্ট একটা জিনিস প্রথমে জানতে চাই, যা দুটো ছাত্র সংগঠন, একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আরেকটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই যে দুটো কমিটি, এই দুটো কমিটির মধ্যে বা দুটো সংগঠনের মধ্যে পার্থক্য কী বা আন্তঃসম্পর্ক কী, এটা যদি আমাদের বুঝিয়ে বলেন। ধন্যবাদ দর্শকদের। আসলে এই দুইটা একই রশিতে চলে, মানে হচ্ছে একই সুতোই গাঁথা। আপনার যখন হচ্ছে গণ অভ্যুত্থান হয়, এই গণ অভ্যুত্থানের দুইটি অংশ, এক হচ্ছে ছাত্ররা মূলত নেতৃত্ব দেয়, ছাত্রদের পাশাপাশি যারা হচ্ছে ছাত্রদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করে এবং হচ্ছে ছাত্রদের পাশাপাশি রাজপথের আন্দোলনে অংশগ্রহণ করে, এই হচ্ছে দুইটি অংশ। তো প্রথম অংশে ছাত্ররা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ, বাট যেটাকে আপনার হচ্ছে কোটা আন্দোলন থেকে শুরু করে, যেটা হচ্ছে মূলত হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন বলেছি আমরা, কোটা বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন যখন হচ্ছে একটি গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হচ্ছিল, গণ আন্দোলনের দিকে ধাবিত হচ্ছিল, তখন সেখানে এসে এই দেশের নাগরিকরা অংশগ্রহণ করে এবং আমাদের সিনিয়র যারা আছে তারা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে, বিভিন্ন ধরনের সাপোর্ট দেয়, রাজপথে আমাদের পাশে ছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন হচ্ছে আমাদের এই দুইটা অংশকে, অভ্যুত্থানের দুইটা শক্তিকে আমাদেরকে একসাথে রাখতে হতো, বাট আমরা এই দুইটা শক্তির জন্য একটা ব্যানার, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই একটা ব্যানারে দুইটাকে একসাথে রাখা খুব টাফ হয়ে যাচ্ছিল। কারণ নাগরিকদেরকে, ছাত্রদের নেতৃত্বের যে হচ্ছে ব্যানার, সেই ব্যানারে নাগরিকদেরকে জায়গা করে দেয়া টাফ। সেই জায়গা থেকে যারা মূলত হচ্ছে আন্দোলনের সময় আমাদেরকে একদম কাছ থেকে সহযোগিতা করেছে, আমাদের কাছাকাছি ছিল, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে, রাস্তায়ও আমাদের পাশে ছিল, তাদের ছাত্রদের বাইরে যে অংশটা, তাদেরকে নিয়ে মূলত হচ্ছে নাগরিক কমিটি গঠন করা হয়। এই দুইটার মধ্যে আন্তঃসম্পর্কটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক সম্পর্ক এবং হচ্ছে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই দুইটা অংশকে ছাত্র এবং নাগরিকদের যৌথ চেষ্টার জন্য, প্রচেষ্টার জন্য এই দুইটাকে আলাদা ব্যানার হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ রাফেজ সালমান রিফাত। আপনার কাছে যেটা জানতে চাই, আমরা দেখলাম যে আপনারা একটা কর্মসূচি ঘোষণা করেছেন 6 থেকে 11 জানুয়ারি। সেটা হলো ঘোষণাপত্রকে সামনে রেখে আপনারা সারা দেশে এই কর্মসূচিটা করবেন। এই কর্মসূচির মাধ্যমে আপনারা কি অর্জন করতে চাচ্ছেন? জি, ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমাদের 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত যেই কর্মসূচি, সেই কর্মসূচি মূলত গত 31শে ডিসেম্বর আমাদের প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন যে কর্মসূচি, যেই ঘোষণাপত্রটি জাতির সামনে আসার কথা ছিল, পরবর্তীতে যেটি সরকার নিজ দায়িত্বে এই বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক পক্ষ এবং সকল পক্ষ গোষ্ঠীগুলো আছে তাদের সাথে পরামর্শের ভিত্তিতে একটি ঐক্যমত্য সহকারে যে প্রোক্লেমেশনটি জারি করতে চায়, সেই প্রোক্লেমেশনের ব্যাপারে জনসচেতনতা এবং জনসংযোগ করার একটা কর্মসূচি। তো এই কর্মসূচির মাধ্যমে আমরা যেটা হাসিল করতে চাচ্ছি বা আমাদের যেই উদ্দেশ্য, অভিপ্রায়, সেটি হচ্ছে বাংলাদেশের জনতাকে, জনগণকে, সাধারণ জনগণকে সচেতন করে তোলা যে এই যে 36 জুলাইয়ের বা জুলাই আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যে রাজনৈতিক একটা সম্ভাবনা এবং সুযোগ সৃষ্টি হয়েছে এবং নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, ফ্যাসিবাদী কাঠামোগুলোকে বিলোপ করার কথা বলছি, এবং এই বিলোপের মাধ্যমে এই দেশের জনগণ সামনের দিনের আগামীর বাংলাদেশে কী ধরনের যেই সুযোগ সুবিধাগুলো পাবে বা কী ধরনের একটা নতুন ব্যবস্থার মধ্য দিয়ে যাবে, এবং সেই ব্যবস্থার মধ্যে পুরাতন যে রাজনৈতিক ব্যবস্থা, যেখানে এরকম ফ্যাসিবাদী কায়দা, ফ্যাসিবাদের স্টাইলে হচ্ছে শাসন ক্ষমতা আসে এবং হচ্ছে আধিপত্য চালানো হয়, রাজনৈতিকভাবে কর্তৃত্ববাদ চালানো হয়, সেই জায়গা থেকে আমরা জনগণকে মুক্ত করতে চাই। সে মুক্ত করতে চাওয়ার যেই রাজনীতিটা, আমরা নতুন রাজনীতি শুরু করতে চাচ্ছি এবং সেটা একটা কাঠামোগতভাবে সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে যেটা সূচনা হবে, সেই বিষয়ে আমরা
একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত জনগণকে সচেতন করে তোলার জন্যই আমাদের এই কর্মসূচি। অনেক ধন্যবাদ। নাসির উদ্দিন নাসির, আপনি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এতদিন এই 5 আগস্টের আগে যে সরকার ছিল, তাদের একটা ছাত্র সংগঠন ছিল যে ছাত্রলীগ, তাদের সাথে এই ছাত্র দলের সবসময় আমরা একটা প্রতিদ্বন্দ্বিতা বা একটা দ্বন্দ্ব সংঘাত দেখে আসছি। এখন আপনারা কাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন? ছাত্র শিবির নাকি এই অন্যান্য সংগঠন, যেমন নাগরিক কমিটি আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে? আপনাদের কাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা, কাদের সাথে সখ্যতা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের অতীতে কোনো বিরোধ ছিল না। আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়েছি গত 15.5 বছর ধরে, বা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রায় 5 দশকের বেশি সময় ধরে, এই সময়ে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্য বিশেষ গোষ্ঠী বিভিন্ন সময়ে বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আন্দোলনকে ব্যাহত করেছে। এবং বিশেষ করে গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি ডামি নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনকে এদেশের মানুষ চরমভাবে প্রত্যাখ্যান করেছে। তার বিপরীতে জনগণের পক্ষে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে, সে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী গুম এবং খুনের শিকার হয়েছে। এবং যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ব্যাপকভাবে নির্যাতন করেছিল, সেটি হচ্ছে সেই সংগঠন যারা ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই খুনি সংগঠনের ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা মনে করছি বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু আমাদের এক ধরনের প্রতিযোগিতা রয়েছে, সেটি এদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিযোগিতা। এবং একই সাথে এদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে 5 দশকের বেশি সময় ধরে শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা কাজ করছি, সেই অধিকারের জায়গা থেকে অনেকের সাথে আমাদের এক ধরনের প্রতিযোগিতা রয়েছে। সুতরাং আমরা মনে করছি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে কারো কোনো বিরোধ ছিল না, আমাদের প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতা করতে গিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আমরা গুম খুনের শিকার হয়েছে। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে, সেখানে বাংলাদেশের যে 15.5 বছর ধরে যারা যে ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে গণতান্ত্রিক আন্দোলন করেছে, খুনি হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পাসে মিছিল মিটিং করেছে, তাদের সাথে আমাদের হৃদ্যতা সম্পূর্ণ রয়েছে, তাদের সাথে আমাদের প্রতিযোগিতা রয়েছে, এটি ঠিক। কিন্তু গত 15.5 বছর ধরে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করেছে, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আত্মপ্রকাশের সংস্কৃতি ঘটেছে, তাদের সাথেও আমাদের মৌলিক যে পার্থক্য, সেটি হচ্ছে তারা গোপন তৎপরতার মাধ্যমে বিভিন্ন পেশিবাদী ছাত্র সংগঠনের সাথে মিলেমিশে রাজনীতি করেছে, কিন্তু আমরা প্রকাশ্যে গণতান্ত্রিক আন্দোলন করেছি খুনি হাসিনার বিরুদ্ধে। আমরা মনে করছি যে সেই সংগঠনের সাথে আমাদের বিরোধ নেই। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আপনি দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে যেরকম প্রোপাগান্ডাগুলো হচ্ছে, আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এসব প্রোপাগান্ডা করছে সেই সংগঠনগুলো যারা গত 15.5 বছর ধরে প্রকাশ্যে রাজনীতি করে নাই, বরং বিভিন্ন পেশিবাদী সংগঠনের উপর ভর করে তাদের আশ্রয় প্রশ্রয়ে লালন পালন হয়ে তারা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একটি স্বাভাবিক সময় উপনীত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর বিভিন্ন প্রোপাগান্ডা করছে। আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি ছাত্র সংগঠন হিসাবে এরকম প্রোপাগান্ডাগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে, এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরাও সেই সংগঠনের রাজনীতিকে ব্যাপকভাবে প্রত্যাখ্যান করছে। জি, অনেক ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ। এই যে বাংলাদেশে যে অভূতপূর্ব ঘটনা আপনারা ঘটিয়েছেন, 5ই আগস্ট যে অভ্যুত্থানের মাধ্যমে, সফল অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী বলি বা ফ্যাসিস্ট বলি সেই সরকারের বিদায় হয়েছে, এবং আপনাদের আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই সরকার আপনাদের আশা আকাঙ্ক্ষা বা তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কি ঠিকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন? এটা একটু নাম দিক এটার উত্তর দেয়া সরাসরি হ্যাঁ বা নাতে। তো বিষয়টা হচ্ছে সরকারের প্রচেষ্টার কমতি আমরা দেখছি না, তবে পাশাপাশি সরকার যেটা চাচ্ছে সেটা করতে পারছে এমনটাও না। বিভিন্ন জায়গায় সরকারকে বিভিন্ন স্টেক হোল্ডারদের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের কাছ থেকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। স্পেশালি আপনারা দেখছেন যে হচ্ছে কয়েকজন উপদেষ্টা সরাসরি বলেই ফেলেছেন যে হচ্ছে আমলারা তাদেরকে সহযোগিতা করছে না। এই ক্ষেত্রে আমলারা বারবার একটা কথা আসে যে হচ্ছে আমলা বলতে কি আওয়ামী ফ্যাসিবাদী আমলা, তবে হচ্ছে অধিকাংশ আমলাই পরিবর্তন হয়ে গিয়েছে। সচিব পর্যায়ের যারা আছে, যুগ্ম সচিব পর্যায়ের যারা আছে,
এবং হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে বঞ্চিত গোটাই বা হচ্ছে বিভিন্ন আগে যাদেরকে হচ্ছে অন্য রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলের সাথে সম্পর্ক থাকার কারণে যেসব আমলাদেরকে মূলত সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকেই পদায়ন করা হয়েছে। কিন্তু আপনারা দেখেছেন যে অলরেডি সংস্কার কমিশনের রিপোর্ট না দিতেই সংস্কার কমিশন প্রধানের পদত্যাগের জন্য এক একটা গোষ্ঠী, এমনকি চুক্তিভিত্তিকভাবে যাদেরকে নিয়ে আসা হয়েছে বঞ্চিত হিসাবে, তাদের একটা করে একটা প্রোগ্রাম করে তারা হচ্ছে আলটিমেটাম দিয়ে দিয়েছে যে হচ্ছে যাতে সংস্কার কমিশনের প্রধান পদত্যাগ করতে হয়। এটা স্পষ্টত কারাই বাধা সৃষ্টি করছে মূলত হচ্ছে। তো এখানে এই যে আমলা কর্তৃক বাধার সৃষ্টি হওয়া, পাশাপাশি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের সুবিধার কারণে সরকারকে বিভিন্ন জায়গায় আমরা মনে করছি যে হচ্ছে যেভাবে সরকারকে রান করার কথা, সংস্কারের দিকে বেশি মনোযোগী হওয়ার কথা, সেটা করতে দিচ্ছে না। তবে আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গাগুলো আমরা সরকারের কাছে উপস্থাপন করছি। আমরা রাস্তায় থেকে আমরা সরকারকে যেই আকাঙ্ক্ষাগুলো যদি বাস্তবায়িত না হয় সরকারের বাইরে গিয়েও আমরা প্রতিবাদ করছি, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এই দেশের মানুষ আমরা সবাইকে নিয়ে মূলত হচ্ছে আমাদের সেই 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, শুধু তরুণদের আকাঙ্ক্ষা আমি সেটা বলবো না, এই আকাঙ্ক্ষাটা কৃষক শ্রমিক মজুরের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা রিক্সা শ্রমিকের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা বাস ড্রাইভারদের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়নের জন্য এই দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংস্কারের আকাঙ্ক্ষা বলি, নতুন প্রক্লেমেশনের আকাঙ্ক্ষা বলি, নতুন সংবিধানের আকাঙ্ক্ষা বলি, এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের জন্য নতুন গণপরিষদের আকাঙ্ক্ষা, এই যে নতুনত্বের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য আমরা আমাদের কাজগুলো, আমাদের দাবি দাওয়াগুলো সরকারের কাছে আমরা উপস্থাপন করে যাচ্ছি এবং আমরা আমাদের জায়গা থেকে, রাস্তা থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা চাপ সৃষ্টি করার পথে আগাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। রাফি সালমান রিফাত, জাতীয় নাগরিক কমিটি কি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে? আচ্ছা, সরাসরি জাতীয় রাজনৈতিক কমিটি একটা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, আমি বিষয়টাকে এইভাবে মনে করি না। এইটা পরিষ্কার হওয়া দরকার। ছাত্রদের বাজারে পরিষ্কারভাবে বললে ছাত্র রাজনৈতিক দল গঠন করবে, সেটা কি নাগরিক একটি নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, এটা সত্য। সেই রাজনৈতিক দল আমি মনে করি যে জাতীয় নাগরিক কমিটি, তার আগে বোঝা দরকার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দুইটা প্ল্যাটফর্ম কি। এই দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে এই যে জুলাই আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সংরক্ষণকারী একটি ভ্যানগার্ড প্ল্যাটফর্ম। এটা প্ল্যাটফর্ম, নট রাজনৈতিক দল, এবং এটা একটা প্রেশার গ্রুপও বলতে পারি। তো এই প্ল্যাটফর্ম সরাসরি রাজনৈতিক দলে কনভার্টেড হবে না। এই দুইটা প্ল্যাটফর্ম থেকে যারা রাজনীতি করতে চায়, রাজনৈতিক চর্চা করতে চায়, একটা অংশ আসবে এবং একই সাথে এই রাজনৈতিক যে নতুন রাজনৈতিক দল তৈরি হবে, যেটার কথা আমরা বলছি, সেখানে আরও বিভিন্ন জায়গা থেকে যারা এই বিপ্লবের বা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাংলাদেশে সামনের দিনের নতুন রাজনীতি বিনির্মাণ করতে চায়, তারাও এই দলে এসে যুক্ত হতে পারে এবং আমরা ওয়েলকাম করব। আচ্ছা, এটা হচ্ছে এক। আমি নতুন রাজনীতি বলতে কি বোঝাচ্ছি এটা জাস্ট একটু ব্যাখ্যা করে আসি। দেখেন, বাংলাদেশে এতদিন আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত সহ প্রমিনেন্ট যে রাজনৈতিক দলগুলো ছিল, সেখানে রাজনৈতিক যে চর্চা, সেই চর্চার দিকে খেয়াল করলে আমরা কতগুলো মোটা দাগে কতগুলো জিনিস দেখি। এটা হচ্ছে একদিকে বিভাজনের রাজনীতি, দ্বিতীয় দিকে হচ্ছে কর্তৃত্ববাদ, দখলদারিত্বের রাজনীতি, তৃতীয় দিকে হচ্ছে রাজনৈতিক ক্ষমতার সাথে অর্থনৈতিক বেনিফিট বা এই ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের একটা খুব মানে তীব্র সংযোগ, এই জিনিসগুলো আমরা দেখে আসছি। এবং এটার মধ্য দিয়ে জনমানুষের সমস্যার সমাধান হওয়া বা জনমানুষের উপকার হওয়া, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে দেখিনি। তো এই যে রাজনৈতিক ব্যবস্থা, সিস্টেম, এইটা যদি আগের মতোই থেকে যায়, শুধুমাত্র একটা পরিবর্তন হয়ে এক দল গিয়ে আরেক দল আসে, সেটা যে দলই হোক, সেটা যদি এই আমাদের যে নতুন রাজনৈতিক দলের কথা বলছি, আমরাও যদি এই কাঠামোর মধ্যে এসে এরকম কর্তৃত্ববাদী হয়ে উঠি, ফ্যাসিবাদী হয়ে উঠি, এরকম দখলদার হয়ে উঠি, চাঁদাবাজ হয়ে উঠি, তাইলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, এটা কোনো গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারবে না। সো এইখানে আমাদের এই যে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক যে কালচার এবং রাজনৈতিক যে ব্যবস্থা, এটার একটা আমূল পরিবর্তন হওয়া দরকার। প্রত্যেকটা রাজনৈতিক দল, তার মধ্যে একটা ইন্টারনাল সংস্কার হওয়া দরকার, যে সেইখানে গণতান্ত্রিক চর্চা আছে কিনা, সেইখানে স্বচ্ছতা এবং এই যে রাজনৈতিক ক্ষমতার সাথে যে অর্থনৈতিক এই যে অবৈধ বেনিফিট নেওয়ার যে সুযোগগুলো, এই জিনিসগুলা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আছে কিনা, এবং একই সাথে এই রাজনৈতিক চর্চাটা মানুষের উপকারের জন্য হচ্ছে কিনা বা জনমানুষের কল্যাণের জন্য হচ্ছে কিনা, এবং কতগুলো কমন
আইডিয়াতে, কমন পয়েন্টে যদি আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যমত্যে আসতে পারে যে আমরা এই জায়গাগুলো থেকে কেউ বিচ্যুত হব না, যে ক্রিমিনালিটি বা অপরাধের সাথে রাজনৈতিক দলের কোনো সংযোগ থাকবে না। মানে নাসির ভাই একটু আগে যেটা বললেন যে বাংলাদেশে এই বিষয়টা এখন একটা খুব মানে সর্বস্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে যে গত 5ই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তার কেন্দ্রিক যে সংঘর্ষ, সেই সংঘর্ষে বিএনপি, ছাত্রদল, যুবদলের 23 জন মানুষ, না 23 জন না, এটা ভুল তথ্য। না এটা তথ্য তো আসছে মিডিয়াতে, তো 23 জন খুন হয়েছে, তথ্য ভুল। তো এইটা যদি হয় একটা রাজনৈতিক দলের ইন্টারনাল কনফ্লিক্টের অবস্থা, তাইলে যখন মানে ইন্টার পলিটিক্যাল যে কনফ্লিক্টগুলা এতদিন যাবত হয়ে আসছে, ইন্টারফেয়ার করতে চাই। আজকে আমরা দেখেছি সাতক্ষীরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে সেখানে সংঘর্ষ হচ্ছে, কমিটি থেকে কয়েকজন পদত্যাগ করেছে। আমরা সংঘর্ষ হচ্ছে এই বিষয়টা সেটাও দেখেছি। সংঘর্ষ যে হচ্ছে, আমরা সাথে আরেকটি কথা বলছি, সাথে আরেকটি এই বিষয়টা উদ্র করা উচিত। না সংঘর্ষ হয়নি, হয়েছে। আমরা সেটা গণমাধ্যমে দেখেছি এখন পর্যন্ত আমরা দেখেছি। না আমি চেক করেছি। আচ্ছা, আপনি খুনের বিষয়টা অস্বীকার করতে পারবেন না? আমরা পুরো একটা ভুল তথ্য, নাগরিক কমিটি কিভাবে গঠিত হলো আমরা একটু বলি। না সংঘর্ষ যেটা হয়নি, আপনি যখন এটাকে যখন জাতির সামনে বলেন যে একটা সংঘর্ষ হয়েছে, আমরা সেটাই গণমাধ্যমে দেখেছি। আমরা নাগরিক কমিটিতে গঠিত হলো, নাগরিক কোন গণতান্ত্রিক দ্বারাই নাগরিক কমিটি যারা আচ্ছা, এই যে আপনি যে তথ্যটা বললেন, এই তথ্যটা কোন জায়গায় পেয়েছেন? আমরা দেখেছি গণমাধ্যমে। আমরা তাহলে কেন পদত্যাগ করে নাই? পদত্যাগ করছে সংঘর্ষ হওয়া, সংঘর্ষ হয়ে পদত্যাগ, না মারামারি হওয়া, সংঘর্ষ হয়নি, খুন হওয়া, এগুলা অনেক যোজন তফাৎ আছে একটা সাথে আরেকটা। আমরা বলছি এই যে আপনি বলতেছেন এটা সংঘর্ষ, ইন্টারনাল ইয়েতে মারা গেছে, এটা একটু ভুল তথ্য, এবং তথ্য গণমাধ্যমে আসেনি। নাসির উদ্দিন নাসির, যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, যে প্রসঙ্গটা এসেছে যে গণমাধ্যমে দেখছি এবং বিভিন্ন ব্যক্তি আলোচনায় বলছে, আপনাদের কাছে এই অভিযোগটা আসছে কিনা যে ছাত্রলীগ নাই, ওই জায়গাটা ছাত্রদল দখল শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে, এই রকম আপনাদের কাছে অভিযোগ আসছে কিনা, এবং এটা নিয়ে আসলে আপনাদের দলীয়ভাবে এরকম কোনো অভিযোগ পেয়েছেন কিনা? ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আমাদের সহযোদ্ধা নাগরিক কমিটির যিনি আলোচনা করেছেন, আমি শুধু একটু স্পেসিফিক যেটি করতে চাই সেটি হচ্ছে, উনি বলেছেন যে 23 জন আমাদের ইন্টারনাল হচ্ছে ক্লাসে মারা গেছে। আমরা মনে করছি যে এই সংখ্যাটি ভুল, উনি এটি বাড়িয়ে বলেছেন, কোনো গণমাধ্যমে এরকম তথ্য প্রকাশিত হয়নি। একই সাথে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম রয়েছে তাদের মধ্যে যে সম্পর্কের বিষয়ে আমরা আসলে স্পেসিফিকভাবে পরিষ্কার হতে পারিনি ওনাদের দুইজনের বক্তব্যে। যেটি আমরা সাধারণভাবে খালি চোখে যেটি দেখছি সেটি হচ্ছে নাগরিক কমিটি দুইজনে কিন্তু পরিষ্কার বলেছে, কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে নাগরিক কমিটি আসলে যেটি মাদক সংগঠনের ভূমিকা পালন করছে এবং ছাত্র সংগঠন হিসাবে সেটি সহযোগী ছাত্র সংগঠন হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে বলে আমাদের খালি চোখে সেটি মনে হচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে যে কথাবার্তা বলা হচ্ছে, উনি ঢালাওভাবে রাজনৈতিক দলগুলোর উপর দোষারোপ করার চেষ্টা করেছেন। আমরা তো প্রতি ভাবনায় বলতে পারি যে নাগরিক কমিটি যে কমিটি করেছে তারা কোন প্রক্রিয়া আসলে কমিটিগুলো করেছে, এবং কেন্দ্রীয় শহীদ মিনারে যে এত বড় সমাবেশ হলো, সারা বাংলাদেশ থেকে এতগুলো বাস আসলেন, সে বাসগুলো আর্থিক সংস্থান কীভাবে নাগরিক কমিটি করেছে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কিভাবে হয়েছে, সেগুলো আসলে জাতি জানতে চাই, সে বিষয়ে নিশ্চয়ই তারা ব্যাখ্যা দিবেন। এবং একই সাথে আপনি যেটি আমাকে জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আপনি দেখেছেন যে গত 15.5 বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্ব এবং যেই নেগেটিভ রাজনীতি কায়েম করেছে, বিশেষ করে গেস্ট রুমের মতো ভয়াবহ নির্যাতন, পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নেওয়া, চুরি চিন্তা যাবতীয় যে নেতিবাচক রাজনীতি কায়েম করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, তার বিপরীতে আপনি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনি যে জোর করে মিছিলে নেওয়ার এরকম একটি ঘটনা বাংলাদেশে ঘটেনি, এবং গেস্ট রুম কালচারের যে নির্যাতন সেটিও আমরা গণমাধ্যমে আমরা একটিও দেখিনি। সেটি বরং আমরা দেখেছি যে চট্টগ্রাম পলিটেকনিক্যালে আমরা দেখেছি যে একটি ছাত্র সংগঠন
জোর করে অন্য ছাত্র সংগঠনকে বাধা দেওয়ার ঘটনা আমরা দেখেছি, দুই একটি ঘটনা ছাড়া। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় ছাত্র সংগঠন। এখানের আমাদের কিছু নেতাকর্মীরা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু ভুল ত্রুটি করেছে, কিন্তু তার বিপরীতে গণমাধ্যম সেটিকে অনেক বেশি পলাও করে প্রচার করেছে এবং এক শ্রেণীর ছাত্র সংগঠন রয়েছে যারা ছাত্রদলের নেতাকর্মীদের নামে বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করে এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে। কিন্তু তারপরও আমরা শৃঙ্খলা বিষয়ে একদম জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই পলিসির মধ্যে রয়েছে। আমরা মনে করছি নেতাকর্মীরা যে ভুলগুলো করছে তার বিপরীতে আমরা কী ধরনের ব্যবস্থা নিচ্ছি সেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে প্রায় 300-এর অধিক নেতাকর্মীকে আমরা বিভিন্ন মেয়াদে আমরা শাস্তি দিয়েছি, বহিষ্কার করেছি, কিন্তু সে শাস্তি দেওয়ার পরবর্তী সময়ে আমরা ওই ঘটনা অত্যন্ত নিবিড়ভাবে যখন আমরা তদন্ত করে দেখেছি তখন দেখেছি আমাদের নেতাকর্মীরা সেভাবে আসলে ওই ঘটনায় সম্পৃক্ত নয়, বরং গণমাধ্যমে নিউজ হয়েছে এবং প্রোপাগান্ডা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে। তারপরও আমরা মনে করছি যে আমরা যাবতীয় ঘটনার বিপরীতে কী ধরনের পদক্ষেপ নিচ্ছি সেটি আসলে গুরুত্বপূর্ণ এবং যে ঘটনাগুলো আমরা নিচ্ছি সেটি আসলে গণমাধ্যমে সেভাবে প্রচারিত হচ্ছে। আপনি গণমাধ্যম সেটা দিচ্ছেন না, আমরা দোষ দিচ্ছি না, আমরা বলছি কিছু কিছু গণমাধ্যম, আমরা সব গণমাধ্যমে দিচ্ছি না। এর বাইরে যে প্রোপাগান্ডাগুলো হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো করছে সেই প্রোপাগান্ডাগুলোকে হাইপ করে ছাত্রদলের নামে বেনামে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে। আমরা ইতিমধ্যে আমরা মনে করছি যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি অংশীদারিত্ব করার জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি এবং সেই বিষয়ে আমাদের কাজও চলমান রয়েছে। এবং ইতিমধ্যে এই সংখ্যাটা যে আমাদের নেতাকর্মীদের যে ভুলের বিষয় সেগুলি ইতিমধ্যে একদম কমে আসছে। আশা করতেছি আমরা অল্প কিছু দিনের মধ্যে সেটি একদম জিরোতে নেমে আসবে বলে আমরা প্রত্যাশা রাখছি। অনেক ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ এবং রাফে সালমান রিফাত, দুজনের কাছে ছোট্ট করে জানতে চাই যে বক্তব্য দিয়েছেন। একটি যে নাগরিক কমিটি কীভাবে গঠিত হয়েছে বা শহীদ বেনজির সমাবেশ করেছে সেখানে টাকা কোথায় পেয়েছেন বা কোথেকে আসছে দুজন বলেছে, যেহেতু আপনাদের কাছে দুজনের কাছ থেকে সংক্ষেপিত জেনে না, বিষয়টা হচ্ছে নাসির ভাই কয়েকটি কথা বলেছেন, আমি খুব দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ হয়নি। 8 জন পদত্যাগ করেছে। তারা মনে করেছে যে হচ্ছে এই কমিটিতে অনেক আন্দোলনকারীকে আমরা জায়গা করে দিতে পারিনি, যার কারণে তারা পদত্যাগ করেছে অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করে। যখন হচ্ছে একটি সংগঠনের কেন্দ্রীয় পর্যায় থেকে একটি দায়িত্বশীল পদে থেকে যখন হচ্ছে এই ধরনের মিথ্যা কথা সরাসরি আমরা দিচ্ছি, এরকম কোনো আমরা দিচ্ছি আপনাকে দেখি নাই। যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি বিষয়টা দেখতে চাইবো, কারণ এটা একটা পুরোপুরি আমার কাছে পড়ছে, কারণ সারাদিন আমরা এই বিষয়টা দেখেছি। এরপর হচ্ছে আর্থিক সংস্থান আমার কাছে খুবই মনে আছে যে হচ্ছে 28 অক্টোবর যখন হচ্ছে বিএনপি 28 অক্টোবর পর্যন্ত বড় বড় প্রোগ্রামগুলো করতেছিল, বিভাগীয় সফরগুলো বলতেছিল, গণভবন থেকে এসির বাতাস খেতে খেতে শেখ হাসিনা জিজ্ঞাসা করতেছে হচ্ছে বিএনপি এত টাকা পায় কোথায়। এখন আমাদের কাছে হচ্ছে ভাইয়েরাও যখন আমাদেরকে, বিএনপিও তো অনেক বড় বড় প্রোগ্রাম করে, ছাত্রদল করে, ইয়ে করে, আমাদের জায়গা থেকে কখনো মানে হচ্ছে এই প্রশ্নটা আসলে এত টাকা পাই কোথায়। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থানের শক্তি, এই দেশের মানুষ এখনো তাদেরকে লালন করে, ধারণ করে। আপনার যখন রাত 2টা বাজে যখন হচ্ছে বলে দেওয়া হয় যে হচ্ছে প্রথমে রাত 12টায় বলে দেওয়া হয়েছে কালকে প্রোগ্রাম হচ্ছে না, তারপরে আবার যখন রাত 2টা বাজে বলা হচ্ছে যে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, সময় পাচ্ছে হচ্ছে, যেমন নোয়াখালী থেকে যদি কেউ আসতে হয় 6 ঘন্টা সময় লাগবে, বিকেল 3টায় প্রোগ্রাম, 10টার মধ্যে বের হতে হবে, তারা গাড়ি অ্যারেঞ্জ করে আসবে, ইয়ে করবে, আর্থিক সংস্থান তাদেরকে দিবে কোথা থেকে? এই যে নিজ দায়িত্বে এলাকার সাধারণ মানুষজন তাদের পকেটের টাকা দিয়ে তারা যখন এখানে আসে, যখন ছাত্রদেরকে পাঠায়, এই যে এরকম করতে, এমনকি হচ্ছে আমার বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসা, এই জায়গাতে যখন অর্থের কথা আসে যে হচ্ছে আমার কাছে দুঃখ লাগে যে হচ্ছে এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে এই বিষয়টা হয়তো ভাইদের ধারণায় এখনো নেই যে মানুষ কীভাবে চাচ্ছে এখানে আসার জন্যে। যদি সেই ঘোষণাটা যদি 12টায় যদি না দিয়ে যদি হচ্ছে 2টায় না হয়ে যদি সেটা যদি আগের মতোই থাকতো যে হচ্ছে না আমরা স্থগিত করি নাই, বাতিল করি নাই, তাহলে তো পরের দিনের 2-3 গুণ মানুষ হতে পারতো। এখন আর্থিক বিষয়টা নিয়ে প্রশ্ন অনেক তুলতে পারো, যদি ভাইরা যদি বলে যে হচ্ছে হ্যাঁ আমরা কোথাও কাউকে টাকা দিয়ে এনেছি বা ইয়ে, যেমন হচ্ছে রাজনৈতিক দলগুলা কামরাঙ্গীচর থেকে ভাড়া করে আনে, বিভিন্ন বস্তি থেকে ভাড়া করে আনে, এমন ন্যূনতম কোনো অভিযোগ আছে কিনা যে হচ্ছে কোথাও থেকে ভাড়া করে মানুষ এনেছে বা আর্থিক জোগাড়ের কথা বলে, বা কোনো গাড়ি আমরা নিজেরা বুক করে আনছি কিনা যে হচ্ছে যে আমরা টাকা দিচ্ছি আপনারা আমাদের
স্টুডেন্টকে নিয়ে আসেন, এমন কোনো রেকর্ড আছে কিনা। তাহলে শুধু বিতর্কিত করার জন্য প্রশ্ন তোলা, এটা হচ্ছে খুবই আগামী রাজনীতির জন্য আমরা এটাকে সৌন্দর্য মনে করি না। কারণ হচ্ছে এটা পানির মতো পরিষ্কার, এটা হচ্ছে স্পষ্টত যে হচ্ছে মানুষ কিভাবে এসেছে পঙ্গপালের মতো, সেটা মানুষজন দেখেছে। যেমন 5ই অক্টোবর যেমন মানুষ এসেছে, ঠিক একই রকম 31শে ডিসেম্বর অনেক মানুষ এসেছে, অনেক মানুষ আসতে পারেনি। সামনের দিনে ইনশাল্লাহ আরও বেশি মানুষ আসবে এই প্রক্লেমেশনের পক্ষে, গণপরিষদের পক্ষে, নতুন সংবিধানের পক্ষে, মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে। কারণ মানুষ এটা চায়, ধারণ করে। আমরা আমি এরপরে কয়েকটি বাজারে গিয়েছি, খিলগাঁও কাঁচা বাজারে গিয়েছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে, মাছ ব্যবসায়ীদের সাথে। প্রত্যেকেই আগ্রহ করে, প্রত্যেকের মাথায় একটা বিষয় যে হচ্ছে বাংলাদেশে হচ্ছে একটা স্বীকৃতি তারা চায়, যে হচ্ছে তারা যে এইরকম একটা রক্ত দিয়ে অভ্যুত্থান ঘটেছে এই স্বীকৃতিটা চায়, তারা এটা ধারণ করে, লালন করে, তারা তো আসবে। আমরা এই পর্যায়ে সেই স্টুডেন্টরা এসেছে বেশি, অধিকাংশই দেখেছেন যে হচ্ছে সামনের দিনে এই প্রক্লেমেশনের পক্ষে আসার জন্য এই দেশের প্রতিটি মানে হচ্ছে ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে একজন পর্যন্ত প্রভাবশালী ব্যবসায়ীরা পর্যন্ত অপেক্ষা করছে সামনের দিন আরো বড় আন্দোলনের অপেক্ষায়। জি, রাফি সালমান রিফাত, আপনি যদি কিছু যোগ করতে চান। আচ্ছা, আপনি যেই প্রশ্নটি করেছেন খুবই লেজিট এবং খুবই যৌক্তিক একটি প্রশ্ন, এবং এই প্রশ্ন আমাদেরকে সামনের দিনেও, শুধু আমাদেরকে না, আমি মনে করি বাংলাদেশে আমরা যে নতুন রাজনৈতিক কালচার বা নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছি সেখানে এই প্রশ্ন ফেস করতে হবে। এবং বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের এরকম স্বচ্ছ এবং মানে গ্রহণযোগ্য ট্রান্সপারেন্ট কোনো ফাইন্যান্সিয়াল পলিটিক্যাল পলিসি এভাবে আমরা খুব একটা দেখি না। দেখেন, জাতীয় নাগরিক কমিটি প্রশ্নের উত্তরে আসছে না। জাতীয় নাগরিক কমিটি একটা গঠন পর্বে আছে, ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটিও তার গঠন পর্বে আছে কাইন্ড অফ। এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আমাদের এই গঠনটাকে সুসংহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের খুব ভ্যালিড কনসার্ন যে আমাদের ফাইন্যান্সিয়াল পলিসি কি হবে। ভাই একটু আগে যে প্রসঙ্গটা বললেন, এই প্রসঙ্গে আমার খুব সিম্পল অ্যান্সার যে স্টিল নাও আমরা নিজেদের পকেটের টাকা দিয়েই, এবং আমাদের সাথে যারা সম্পৃক্ত হচ্ছে সারা দেশে বিভিন্ন উপজেলা পর্যায় পর্যন্ত, তারা নিজেদের পকেটের টাকা দিয়ে তাদের এই খরচগুলো বহন করছে। স্টিল আমি যুগ্ম সদস্য সচিব, আমি এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটির মানে ফান্ড থেকে বা মানে যেই ফাইন্যান্সিয়ালি আছে সেখান থেকে একটা পয়সা পর্যন্ত এখনও নিই নেই। আচ্ছা, কিন্তু স্টিল আমাদের পলিসি বা নীতির প্রশ্নে আমাদেরকে স্বচ্ছ থাকতে হবে। তো সেই জায়গায় অলরেডি আমরা একটা খসড়া প্রস্তুত করেছি যে আমরা যদি নতুন রাজনৈতিক দল হিসেবেও আত্মপ্রকাশ করতে চাই তাহলেও আমাদের পলিটিক্যাল ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল পলিসি এবং স্ট্রাকচার কি হবে, এইটার একটা 3টা পয়েন্ট। এক হচ্ছে আয়ের সোর্স কি হবে, আমরা কোথা থেকে টাকা আয় করব, ঠিক ব্যয়ের পলিসি কি হবে, এবং আয় ব্যয়ের যে ম্যানেজমেন্টটা সেটা কিভাবে হবে, এবং এইটার একটা অডিটিং সিস্টেম থাকবে কিনা। আমরা উন্নত দেশগুলোতে বা ওয়েস্টের বিভিন্ন যেখানে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা খুব স্ট্রংলি কার্যকর আছে সেখানে আমরা এরকম সুন্দর মডেল বা পলিসি দেখতে পাই, যেটা বাংলাদেশে আজ পর্যন্ত 71-এর পর থেকে আমরা দেখি না বলেই এই যে ক্ষমতার সাথে অর্থনৈতিক কোনো একটা বেনিফিট লাভ করার বা অর্থনৈতিক স্বার্থ হাসিল করার যেই যোগসূত্র, এবং সেটার জন্য একটা আধিপত্য বিস্তার বা কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে রাজনীতি, এই রাজনৈতিক কালচার দেখেছি আমরা, তো এটাই ভাঙতে চাই। তো আমাদের এখানে পজিশন হচ্ছে অত্যন্ত স্পষ্ট যে আমরা ডেমোক্রেটিক প্রসেস এবং একই সাথে ফাইন্যান্সিয়াল যে পলিসি ম্যানেজমেন্ট, এই জায়গাতেই আমরা নিজেদের মধ্যেও আমরা এই স্বচ্ছতা নিশ্চিত করব, সেটার প্রতিশ্রুতি দিচ্ছি আর কি। জি, অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির। যেটা ছাত্র, যেহেতু আপনার তরুণ সভা ছাত্র সংগঠনের প্রতিনিধি, আপনি আগামীর বাংলাদেশে ছাত্র রাজনীতির মডেলটা কি হবে? কারণ আপনি ছাত্র দল, এই যে আমরা যেটা সবসময় বলে আসি যে লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন, এইভাবেই থাকবে নাকি এখানে কোনো সংস্কার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? দেখুন, আমরা এই শব্দটি নিয়ে ইতিমধ্যে আলাপ আলোচনা বেশি হচ্ছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যেরকম বিভাজিত করেছে বা যেরকম হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষের নিকট যে ভয় ভীতিমূলক এক ধরনের কালচার তৈরি করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, তার বিপরীতে লেজুরবৃত্তি শব্দটি ব্যাপকভাবে আসলে আলাপ আলোচনা চলছে। আপনি যদি বাংলাদেশের গত 5 দশকের বেশি সময় দিকে তাকান অথবা বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বেও যদি তাকান, তাহলে বাংলাদেশের যে বাম সংগঠনগুলো রয়েছে
তারা কিন্তু তাদের মূল যে সংগঠনগুলো সেই সংগঠনের আদর্শ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করার জন্য দীর্ঘ সময় ধরে তারা কাজ করছে। এবার এখনও বাংলাদেশের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা যে কমিউনিস্ট বা সিপিবি বা তাদের মূল সংগঠনগুলোর আদর্শ সাধারণ শিক্ষার্থীদেরকে লালন করার জন্য তারা দীর্ঘদিন ধরে কাজ করছে। এটি এক ধরনের লেজুর ভিত্তি। আমরা যেটি মনে করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বতন্ত্রভাবে আমাদের সিদ্ধান্ত এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পলিসি অথবা কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর জোর করে চাপিয়ে দেওয়ার প্রবণতা আমরা করছি না। আমরা বরং বাংলাদেশি জাতীয়তাবাদ শিক্ষকের প্রগতির পতাকাকে সাধারণ শিক্ষার্থীদের কাছে নিয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীরা চাইলে আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করতে পারে অথবা চাইলে তারা প্রত্যাখ্যান করতে পারে। এই ধারা তো গত 5 দশকের বেশি সময় ধরে চলমান রয়েছে। সুতরাং আমরা মনে করছি কোনো মূল দলের আদর্শ যদি অন্য কোনো সহযোগী ছাত্র সংগঠন ধারণ করে, সেটি কোনো দোষের নয়। কিন্তু যেটি দোষের সেটি হচ্ছে আপনি মূল দলের কোনো আদর্শ শিক্ষার্থীদেরকে চাপিয়ে দিচ্ছেন কিনা নেগেটিভলি, সেটি হচ্ছে ফ্যাক্ট। সেটি আমি করছেন কিনা সেটি বিচার বিশ্লেষণ সাধারণ শিক্ষার্থীরা করবে, এদেশের মানুষ করবে। সুতরাং লেজুর ভিত্তির যে সিদ্ধান্তটি বা লেজুর ভিত্তির শব্দ চয়ন নিয়ে যে নেগেটিভিটি, সেটি গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের সন্ত্রাসীরা যে মাত্রায় নিয়ে গেছে, সেই জন্য এই শব্দটি ব্যাপক মাত্রায় আলাপ আলোচনা হচ্ছে। এবং আমরা তো মনে করছি যে এখন যদি নাগরিক কমিটি যদি একটি মূল দল হয়ে থাকে, যদি তারা রাজনীতিক আত্মপ্রকাশ করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ছাত্র সংগঠন হয়ে থাকে, সেটি এক ধরনের লেজুর ভিত্তিক হবে। কিন্তু শব্দ চয়নটাকে কতটা আমি পজিটিভলি ধারণ করতে পারবো, সেটি হচ্ছে ফ্যাক্ট বলে আমি মনে করছি। এবং আমরা যোগ করছি আগামী ছাত্র রাজনীতি বিনির্মাণে। আমরা খুব ছোট করে বলছি, আমরা যেটি বারবার বলছি, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনীতির কনসাসনেস তৈরি হয়েছে। আগের মতো জোর করে মিছিলে নেওয়া, গেস্টরুম নির্যাতন, পিটিয়ে মানুষ মেরে ফেলার যে রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা, সেই ধরনের রাজনীতি বাংলাদেশে আর কখনো কায়েম আসলে হবে না। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান আপনাকে মার্জিন করে দিয়েছে, আপনি আগামীতে কী ধরনের ছাত্র রাজনীতি করবেন সেই মার্জিনিটির বলে বাংলাদেশে এখন ছাত্র রাজনীতি চলছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি রাজনীতির সিদ্ধান্তে অংশীদারিত্ব করতে চাই। সেই অংশীদারিত্ব সিদ্ধান্তের বলে আমরা একটি ইতিবাচক এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে দেখতে চাই। অনেক ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ। আগামীর বাংলাদেশে ছাত্র সংগঠন মডেল কি হওয়া উচিত? যে আপনারা বলছেন যে নতুন রাজনীতি মানে নতুন বন্দোবস্ত, সেখানে ছাত্রদের ক্ষেত্রে আপনারা কিছু চিন্তা করেছেন কিনা? না, আসলে বিষয়টা হচ্ছে যদি পুরাতন ধারার ছাত্র রাজনীতি চালিয়েই নিতে হয় তাহলে 24-এর গণ অভ্যুত্থানের প্রয়োজন ছিল না। যদি সেখানেই আটকে থাকতে হয় তাহলে 24-এর গণ অভ্যুত্থানের প্রয়োজন ছিল না। এখনো মনে হচ্ছে যে ভাইরা সেই জায়গায় আটকে আছে, সেই জায়গায় নাই। আমরা ক্লিয়ার করেছি, তরুণদের বাসনাটা বুঝতে পারতেছে না। কারণ হচ্ছে 1990 সাল পর্যন্ত এরশাদের শাসনামল পর্যন্ত বাংলাদেশে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। 1992 সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কেন হয়নি? কি কারণে হয়নি? ছাত্র প্রতিনিধি কেন নির্বাচন করতে পারেনি? বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এখন ভাই যখন বললো যে হচ্ছে মূল রাজনৈতিক দল আসলে চাপিয়ে দিয়ে না, আপনি জানার কথা যে হচ্ছে ছাত্র বিষয়ক সম্পাদক বলতে একটা সম্পাদকীয় পোস্ট আছে বিএনপির মূল দলে, এবং হচ্ছে ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের কমিটি নিয়ে যে এটা হয়েছে, সেখানে আমি দেখেছি হচ্ছে পুরোপুরি ছাত্র বিষয়ক সম্পাদকই এই কমিটিগুলো দিচ্ছে বলে দাবি ছিল। তারা ওইভাবে প্রতিবাদ করেছে এবং না না, এটা আমি আপনাদের দলের লোকজন অভিযোগের কথা বলছি, ওরা অভিযোগ দিচ্ছে, সেটি গুরুত্বপূর্ণ না। আমি যেহেতু সাধারণ সম্পাদক, এটাই সত্য, আমার বক্তব্য আমি এটা ফ্যাক্ট বলছি না। আমরা ছাত্র দলের এখন তথ্য দিলে তো হবে না। না না, আমি বলছি আপনাদের যারা আন্দোলন দল হিসেবে ছাত্র দলকে দেখাশোনা করছে, যারা আন্দোলন করছে তাদের অভিযোগ, এটা তো আমার অভিযোগ না। আপনাদের যারা আন্দোলন করতেছে, আপনাদের কমিটি প্রত্যাখ্যান করে, তাদের অভিযোগ, তারা বলতেছে। আচ্ছা, আপনি একটু দেখে নিয়েন ওদের বক্তব্যগুলো। আমার মনে হয় যে হয়তো পুরোটা দেখেন নাই, আমি একটু পুরোটাই দেখেছি। 1992 সাল থেকে কেন ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে গণরুম গেস্টরুম কালচারটা চালু করে রাখা হয়েছে? কেন তখন থেকে কেন হচ্ছে নিয়মিত ক্যাম্পাসগুলোতে হল দখল নিয়ে মারামারি হয়েছে? ছাত্রদলের 2 গ্রুপে হয়েছে, পরবর্তী ছাত্রলীগের 2 গ্রুপে হয়েছে, ছাত্রদল ছাত্র শিবিরে হয়েছে, ছাত্রদল ছাত্রলীগে হয়েছে, সামনেও হবে। এই যে আজকে
আপনার কি ফরিদপুর পলিটেকনিকে মাত্রই নিউজটা দেখলাম যে হচ্ছে ছাত্রলীগ আর ছাত্রদল দুই পক্ষের মধ্যে হল দখল নিয়ে মারামারি বলতেছে। হ্যাঁ আছে, এই যে আমি আজকে দেখে এটা দেখে আশ্চর্য হলাম। তো হচ্ছে এই যে এই জায়গাগুলো হচ্ছে কেন, হল দখলের রাজনীতিতে কখন থেকে শুরু হয়েছে? এখন কি ওই রাজনীতি আবার ফিরে যাব না? যতই মুখে মুখে বলুক এই নিশ্চিত আমরা পাচ্ছি না, কারণ আমাদেরকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখে যতদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকবে ততদিন এগুলো হবে, যতদিন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে, মূল দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্র রাজনীতি থাকবে, ততদিন এটা চলবে। আপনাদের নিয়মিত দেখি যে হচ্ছে ছাত্রলীগ মিছিল করতো ক্যাম্পাসে, শেখ হাসিনা বলে, এখন অন্যান্য দলও তাদের নেতার নামে স্লোগান করে, কিন্তু ছাত্রদের বিষয়গুলো নিয়ে স্লোগান খুব কমই দেখা যায়। পোস্টারিং বলেন বলেন, প্রত্যেকটা জায়গায় পোস্টারিং, শুধুমাত্র মূল দলের নেতাদের পোস্টার নিয়ে ভরে যায়। এটা তো ছাত্র রাজনীতি না। এখন এই ছাত্র রাজনীতি পরিবর্তন কে করবে? আমরা যখন বলি যে হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি, ছাত্র প্রতিনিধি কারা হবে এটা কোনো দল ঠিক করে দিবে না, কোন একটা যে হচ্ছে যেই দল ক্ষমতায় আছে সেই দলের সভাপতি সেক্রেটারি ছাত্রদের প্রতিনিধি, এটা বলে চালিয়ে দেওয়া যাবে না, যেটা এতদিন যাবত হয়ে আসছে। ছাত্ররা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারাই ছাত্রদের প্রতিনিধি, প্রশাসন তাদের সাথেই কথা বলবে ছাত্রদের প্রতিনিধি হিসেবে। সেই ছাত্র সংসদ নির্বাচনের পথে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চাই, তবে হচ্ছে না দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হওয়া যাবে না, হলে হচ্ছে মানে অনেক ধরনের কথা আসে। অথচ 2018 সালেও যে হচ্ছে এখন ছাত্র সংসদ নির্বাচনের সঠিক সময়, মানে শেখ হাসিনার আমলে এরকম বক্তব্য দিয়ে গেছিল যে সঠিক সময়, এখন এর চাইতে ভালো সময় হইতে পারে না, কেন ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হচ্ছে না। কিন্তু এই আজকে 2024 অভ্যুত্থানের পরে এখন নাকি সঠিক সময়টা নেই। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জানা হচ্ছে সিন্ডিকেটে আলোচনা না হয়, সেটা নিয়ে ভিসিকে ধরা হয়, না এরকম ধরা হয়নি, ভিডিও সহ আছে ভাই, না না কোনো ভিডিও না, এটা ভিডিও সহ আমরা দেখেছি, কে কি কথা বলেছে এটা আছে, এটা ভিডিওটা ওনারাও দেখেছেন, এটা ভুয়া নিউজও করেছে, প্রত্যেকটা নিউজ হয়েছে, নিউজ তো পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেছে এরকম কোন এজেন্ডা আমরা ভিডিও দেখেছি। এখন এজেন্ডা নিয়ে তো আলোচনাই হয় নাই, না না সিন্ডিকেটের এজেন্ডা ছিল না, বাইরে যেটা আলোচনা হয়েছে সেটা তার পত্রত করে আলোচনা, যে মিটিং হয়েছে সেখানে পত্রত করে আলোচনা, এবং কেন বলা হচ্ছে যে ডাকসু না, আমার কথা শেষ হলো তারপর আমার কথা শেষ হলো তারপর বলেন। যখন হচ্ছে আপনার ডাকসু নিয়ে কথা হয়, কেন ডাকসু নির্বাচন এখন হতে পারবে না? এখন হলে কি সমস্যা? সবাই তো ঠিক মতো ক্যাম্পাসে আসতে পারতেছে, ছাত্ররা সবাইকে চিনে না, ছাত্ররা কি ছাত্র দলকে চিনে না, ছাত্র শিবিরকে চিনে না, ছাত্র ইউনিয়নকে চিনে না, ছাত্র সব নেতাকেই চিনে। ছাত্রদের কাছে যদি মনে হয় নাসির ভাই বেস্ট, নাসির ভাইকে ভোট দিবে, কারণ নাসির ভাইকে তো অনেকদিন যাবত চিনতেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, নাসির ভাইরা লিড দিয়েছে। এখন এই কথা বলে ছাত্র সংসদ নির্বাচন যদি এবার না হয়, আমি বলে রাখছি আগামী 10 বছর 20 বছরে ছাত্র সংসদ নির্বাচন হবে না। কারণ এই ছাত্র সংসদ নির্বাচন যদি বন্ধ হয় তাহলে হচ্ছে দলীয় ছাত্র রাজনীতি যেটা এতদিন যাবত গণরুম গেস্ট রুম কালচার চালু করেছে, আবার যে দল ক্ষমতা আসবে সে করবে। আমি এখানে চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, মুখের যত কথাই বলা হোক, যেই দল ক্ষমতা আসবে তার ছাত্র সংগঠনগুলা প্রতিটি ক্যাম্পাস দখল করবে, প্রতিটি হল দখল করবে, প্রশাসন কিচ্ছু করতে পারবে না। কারণ এই পর্যন্ত আজকে 90-এর পর থেকে ইতিহাস তো আমাদের জানা, প্রতিটা বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি হবে, ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। ছাত্র সংসদ নির্বাচনে ঠিক করে দিবে কে ছাত্র নেতা কে ছাত্র নেতা না, কার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করবে ছাত্রদের প্রতিনিধি হিসেবে, কার সাথে না। কোনো দলীয় যেমন হচ্ছে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির, তার সভাপতি সেক্রেটারি যাই বললো যে আমি ছাত্র নেতা, আমার সাথে আলোচনা করেন। বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দল, তার প্রতিনিধিরা নেতারা যাই বললো যে আমি ছাত্র নেতা, আমার সাথে যোগাযোগ করেন। এটা তো ছাত্ররা প্রতিনিধি হিসেবে ভোট দিয়ে নির্বাচন করে নাই। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি তাদের সাথে কথা বলে ঠিক করতে হবে যে হচ্ছে ছাত্রদের কি সুযোগ। ছাত্ররা আজকে ছাত্র দল ছাত্র শিবির সবার থেকে চুজ করে ঠিক করে দিকে আমাদের ছাত্র নেতা এরা, তাহলে সেই গুরুত্ব বেশি পাবে। না হয়তো কালকে দুইটা গ্রুপ মিলে বলবে যে আমি বেশি গ্রহণযোগ্য, অমুকে বলবো আমি বেশি গ্রহণযোগ্য, লাগবে মারামারি। যে রাফি সালমান রিফাত, আপনি তার মানে আপনাদের থেকে যে ক্যাম্পাসে যে তার মানে ছাত্র রাজনীতি, আগামী দিনে ছাত্র রাজনীতি মডেল যেটা মাসুদ বলছিলেন, তার মানে ছাত্র সংসদ নির্বাচনটা কি জাতীয় নির্বাচন আগেই আপনারা চাচ্ছেন? দেখুন, এটাই তো আসলে অপটিমাম মডেল, ছাত্রদের রাজনৈতিক চর্চা করার স্বাধীনতা এবং তাদের সেই স্পেসটা থাকতে হবে। এখন সেই স্পেসটার সবচেয়ে উত্তম মডেল হচ্ছে যে ছাত্রদের রাজনৈতিক যে অভিপ্রায়, তাদের যেই চিন্তা চেতনা সবাই সবারটাই ধারণ করবে। ভাই যে কথাগুলো বললেন একটু আগে, দ্বিমত করার কোনো অবকাশ নেই। বাংলাদেশে বিগত সালগুলোতে, বিগত ইতিহাসে যেই রাজনৈতিক ধারাটা চালু হয়েছিল সেই ধারাটা ভাঙতে হবে, এটা সত্য। কিন্তু সেই ধারাটা ভাঙবো কিভাবে সেটা ভাই আবার বলছেন না। সেটা ভাঙা তখনই পসিবল হবে যেটা আব্দুল হান্নান মাসুদ ভাই বললেন, যে যখন এরকম একটা ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা কাজ করবে, ছাত্ররা রাজনৈতিক চর্চায় অংশ নিবে,
তারা তাদের মধ্য থেকে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং তাদের মাধ্যমেই তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাহিদাগুলো, সেগুলো বাস্তবায়িত হবে। এখন যেভাবেই হোক, বাস্তবতা আমরা যেটা দেখে আসছি যে এই সিস্টেমটা যদি আমরা করতে না পারি, অ্যাফোর্ড করতে না পারি, তাহলে আসলে কোনো রাজনৈতিক দলই মুখে যত কথাই বলুক, ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির, তারা ওই ক্ষমতা পাওয়ার পরে তাদের চেহারা চেঞ্জ হয়ে যায়। জি, অনেক ধন্যবাদ নাসির উদ্দিন নাসির, আপনাকে সময় দিলাম। ছাত্র রাজনীতি, বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র রাজনীতি, সেখানে ক্যাম্পাসের কি বলে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কি আপনাদের কোনো এখন আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। তার আগে আমি এখানে হান্নান মাসুদের একটি বিষয় একটু বলছি। সেটি আপনি জানেন 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিনেট সভা হচ্ছিল, সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা, একটি প্রোপাগান্ডা তৈরি হয়েছিল। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মাননীয় ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সেই কথোপকথনকে শিবিরের নেতৃবৃন্দ এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেটাকে এক ধরনের মারামারির পর্যায়ে নিয়ে গেছে। গণমাধ্যমে বলেছে যে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং প্রক্টরকে রক্তাক্ত করা হয়েছিল, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইপ তৈরি করা হয়েছিল। এবং পরবর্তী সময়ে আমরা প্রথম আলো ডেইলি স্টারে আমরা দেখেছি মাননীয় ভাইস চ্যান্সেলর বলেছে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং ডাকসু নিয়ে কোনো এজেন্ডাই আসলে সেখানে ছিল না। একটি স্বাভাবিক সভা ছিল। সেখানে ছাত্রদলের নেতৃবৃন্দরা যেটি গিয়েছে সেটি হচ্ছে গত 15.5 বছর দ্বারা যারা প্যাসিবাদ তৈরি করেছিল, যে সকল শিক্ষকরা, সেই সকল শিক্ষক প্রতিনিধিরা সেখানে সিনেটের অংশগ্রহণ করছে, তাদের বিষয়ে কথা বলার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দরা দেখলাম যে খুব সুন্দর একটা ছবি তুলছে দাঁড়াইয়া। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে, এবং আমরা গত কয়েকদিন ধরে বলছি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে করা দরকার। কিন্তু একই সাথে আমাদের কয়েকটি বিষয় বলার রয়েছে। সেটি হচ্ছে সারা বাংলাদেশে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন বিষয় পলিসিতে সংস্কার হচ্ছে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2019 সালে যে ডাকসু হয়েছিল সেটি কিরকম বিতর্কিত, বোর্ড চুরি, বোর্ড ডাকাতি, ছেলেদের হলগুলোতে যে কৃত্রিম লাইন তৈরি করে যে ডাকসু হয়েছে, আমরা বলেছি সেই সকল পলিসি আসলে সংস্কার করা দরকার। একই সাথে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি সভাপতি মাননীয় ভাইস চ্যান্সেলর, এত বেশি ক্ষমতা তাকে দেওয়া হয়েছে যে অধ্যাদেশ 73 অধ্যাদেশে, সেই ক্ষমতাকে আমরা বলেছি কিছুটা হলেও হ্রাস করা দরকার। আপনাকে এক্সাম্পল দিচ্ছি যে নির্বাচিত বিপি যারা হবে তাদেরকে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অর্থাৎ সভাপতি চাইলে যে কোনো সময় তিনি অব্যাহতি বা বহিষ্কার দিতে পারেন, চাইলে ডাকসু তিনি ভেঙে দিতে পারেন। যাবতীয় পদক্ষেপের বিষয়ে আমরা চেয়েছি যে একটি সংস্কার করে অত দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন করার জন্য, শুধু ডাকসু নয়, বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনারা বলছেন যে তার মানে জাতীয় রাজনীতিতে যেখানে যেখানে বিভিন্ন জায়গায় যে নতুন বন্দোবস্ত সংস্কার দরকার, আপনি ছাত্র সংগঠন নির্বাচনের ক্ষেত্রেও সেখানে কিছু সংস্কার প্রয়োজন হলে সিন্ডিকেট সবাই যাতে ফ্যাসিস্টের দোসররা না যেতে পারে, সেখানে ছাত্রদল গিয়ে বিসিকে মুখোমুখি করে, কিন্তু হচ্ছে বিএনপি পন্থী সাদা দলের সভাপতি সহ সবাই হচ্ছে আবার হচ্ছে নীল দলের নেতৃবৃন্দের সাথে হাসি মুখে এশিয়াটিক সোসাইটির এখানে ছবিও তোলে। বাংলাদেশে মানে হচ্ছে যখন একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা কথা বলা হয়, মূলত হচ্ছে এদেরকে আবার হচ্ছে প্রক্টর গোলাম রব্বানির মতো লোককে পুনর্বাসিত করার জন্য মিটিং করছে। আপনি দেখেছেন না? আমি যখন হচ্ছে এটা দেখি আমার কাছে কষ্ট লাগে। আমার ক্যাম্পাসে আমরা যাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করি, আমরা যখন আমাদের ক্যাম্পাসে যে সকল লোকদেরকে অবাঞ্ছিত ঘোষণা করি, তারা দেখি যে হচ্ছে যাদের বিরুদ্ধে এতদিন তারা আওয়ামী লীগের কাউন্সিলর বলেন যে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করে যারা নির্বাচিত হয়েছে, আর হচ্ছে বলতে পারেন যে বিতর্কিত নির্বাচনে নির্বাচিত কাউন্সিলর যারা বলছেন শিক্ষক বিএনপি গত 15.5 বছর ধরে এই আওয়ামী লীগের রেজিমে কোন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণই করেনি। এখন যদি হচ্ছে বিএনপি তো কথা বলার জায়গা আছে, একটা ভুলকে আরেকটা ভুল দিয়ে আওয়ামী লীগকে লেজিটিমাইজ করার চেষ্টা করা হয়, মানে একটা ভুলকে আরেকটা ভুল দিয়ে লেজিটিমাইজ করার চেষ্টা। যেমন হচ্ছে আওয়ামী লীগদের 14-18 ভোট নিয়ে বলতে হচ্ছে 94 মাগুরা নির্বাচনের কথা ভুলে গেছি। এখন বিষয়টা হচ্ছে আমি যখন হচ্ছে নীল দল সাদা দলের কথা বলছেন, আমরা তখন হচ্ছে 19 সালে গেলেন হচ্ছে কিন্তু তারা ব্যাপারে মানে একটা দিয়ে আরেকটারে কমিশনারদেরকে পুনর্বাসন করেছে। এই তথ্য কিভাবে দেন? তারা বিএনপি ছিল, এটি কোনোভাবে বিএনপি ছিল না। তারা সবাই আওয়ামী লীগের পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কাউন্সিলর ছিল।
তারাই কারা এখানে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে সেটা কি জাতি দেখে নাই? এটা নিয়ে তো অনেক এটা নিয়ে অনেক আলাপ না না, আপনি কিভাবে বললেন যে তারা বিএনপি তো ভোটে অংশগ্রহণ করে নাই? ডিরেক্টলি তাহলে ভিডিও BNP সহকারে কিভাবে আছে। করবে? না না, বলতে BNP করে নাই। সিন্ডিকেট সবাই দুইটা কথা, এক হচ্ছে আওয়ামী দোষরা আসতে পারবো না, আর একটা হচ্ছে সিন্ডিকেট সবাই যেন এখন ডাকসু নিয়ে আলোচনা না হয়। এই দুইটা বিষয় স্পষ্ট তো আমরা কথা বলতেছিল যদি ছাত্রদল সেখানে নেতৃবৃন্দ, ভিডিও সহ আছে, আপনারা মিডিয়াতে ভুয়া ভিডিও প্রকাশ রয়েছে, করেছেন, মাসুদ। ওনারা আমি কথা ওনাকে বলতেছেন, বলতেছি, সেটা মিডিয়াতেও ভিডিও আসছে, আছে, সুতরাং ঢাকা হচ্ছে সেটাকে বিশ্ববিদ্যালয়ের অস্বীকার মাননীয় করতে, আবার ভাইস চ্যান্সেলর পাশাপাশি হচ্ছে ডাকসু নিয়ে কোনো এজেন্ডাই নীল ছিল না। দলের নেতারা আর কিন্তু হচ্ছে সাদা দলের বৈষম্যবিরোধী নেতারা ছাত্র সবাই আন্দোলন একসাথে এক শিবির, ফ্রেমে ওনারা আসে, তারপর উদ্যান হচ্ছে নাকি এপিকে ফ্যাসিস্টের হয়ে বিরুদ্ধে লড়াইটা তারা ক্যাম্পাসে চলতেছে। প্রপাগান্ডা করছে ছাত্রদল। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আচ্ছা এটা আপনার বলুন, পুনর্বাসিত করে প্রতিবেদন করে তারা। নাসির ভাই, আমরা বলছি প্রেস ক্লাবে আওয়ামী লীগের কমিশনারদেরকে কারা পুনর্বাসন করেছে এই দেশের মানুষ দেখেছে। আপনি আওয়ামী লীগের বলছেন কমিশনার না বিএনপির কোনো কমিশনারই নাই, কারণ BNP আগামী 2 মাসের মধ্যে গত 5-7 বছরের মধ্যে আওয়ামী লীগের রেজিমে বিএনপি কোনো স্থানীয় সরকার ইলেকশন করে নাই, তাহলে বিএনপির কিভাবে কাউন্সিলর? রাজনৈতিক এরা সবাই ছাত্র রাজনীতির মডেলের না এরা সবাই আওয়ামী লীগের কাউন্সিলর ছিল। রাফে, আপনি একটু বলেন, আমি যেটা অন্য প্রসঙ্গে একটু আসি, সেটা হলো এই যে নির্বাচন, আমরা যে নতুন বন্দোবস্তের কথা যেটা বলছেন, আগামী দিনে তো নির্বাচন হতে হবে এবং যে প্রয়োজনীয় সংস্কার সেটা হতে হবে, সেখানে আপনাদের অবস্থানটা কি? কবে নাগাদ নির্বাচন আপনারা প্রত্যাশা করেন বা কতটা সংস্কার প্রত্যাশা করেন? আমরা তো অবশ্যই বাংলাদেশে গণতন্ত্র ফিরায় আনার জন্যই এই যে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন ছিল, পতিত স্বৈরাচার যেই বাংলাদেশকে একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করেছিল, সেখান থেকে বের করে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে নিয়ে যাওয়ার জন্যই এই আন্দোলন করেছি। এই আন্দোলনের ফলাফল হিসেবে আমরা সেটাই চাই। তো এটা একটা দ্রুত যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত, কিন্তু তার আগে প্রয়োজনীয় সংস্কারগুলো যদি না হয়, তাহলে আমাদের আশঙ্কা তো বারবার থেকে যাচ্ছে যে ইতিহাসে আমরা বারবার প্রতারিত হয়েছি, এদেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে। ফ্যাসিস্ট চলে গিয়েছে কিন্তু ফ্যাসিবাদ থেকে গেছে। তো এইটার জন্য সংস্কার হওয়া দরকার। এখন সেই সংস্কারের মধ্যে আমরা সাংবিধানিক সংস্কারটাকে সবচেয়ে বড় প্রাধান্য দিচ্ছি এবং বাংলাদেশের আগামীর নির্বাচন চাচ্ছি যে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদের মাধ্যমে নতুন একটা সংবিধান প্রণয়ন হবে, গণপরিষদ সেই সংবিধান প্রণয়ন করবে এবং সেই সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী কাঠামোকে ভাঙতে চাচ্ছি আর কি। যে আমরা একদম শেষ পর্যন্ত চলে আসছি, 1 মিনিট করে সময় দিতে পারবো, আপনি 1 মিনিট। নির্বাচন এবং সংস্কার। না, অবশ্যই হচ্ছে আগে সংস্কারগুলো হবে, যতটুকু সংস্কার করা সম্ভব সরকারের পক্ষে, এবং যেগুলো মৌলিক সংস্কার যেটা আমরা চাই সেগুলো করতে হবে, এবং সরকার আমাদেরকে বলতে হবে যে এই সংস্কারগুলো করে দিয়েছি, যার ফলে আর ভবিষ্যতে যেই দলই ক্ষমতায় আসুক সে ফ্যাসিস্ট হতে পারবে না, তোমাদেরকে মারবে না। আমরা এই নিশ্চয়তা দিচ্ছি, সেই নিশ্চয়তা যখন পাবো তখনই আমরা নির্বাচনটা চাই। আর পাশাপাশি হচ্ছে আর একটা বিষয় আমি খুব এভাবে বলতে হচ্ছে, আমাদের মধ্যে দোষারোপের আমাদের মধ্যে দোষারোপ যে বিষয়টা, যখন হচ্ছে আমি কোনো ভুল করে ফেলি তখন হচ্ছে আমার আরেকটা ভুল দিয়ে সেই ভুলকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। এই জায়গা থেকে রাজনীতিবিদদের সেটা সেই মানসিক সংস্কার হওয়া দরকার। ঠিক আছে, আমাদের এটা ভুল হয়েছে, আমরা এই ভুলটা আমাদের ভুল নিয়ে আমরা নাসির 1 মিনিট। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঠিক 5 মাস পরে এসে বিপ্লবের ঘোষণাপত্র, এটি বিশেষ গোষ্ঠীর একটি গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তায় শামিল। এটি হচ্ছে বিশেষ গোষ্ঠীর নিজস্ব জনতুষ্টিবাদী রাজনৈতিক এজেন্ডা আমাদের মনে হচ্ছে। এবং এই আমরা যখন 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম তখন আমাদের পয়েন্ট অফ এগ্রিমেন্ট ছিল, সেটি হচ্ছে এই আওয়ামী লীগ রেজিমের পরিবর্তন করব। কোনোভাবে আমাদের মধ্যে কথাবার্তা ছিল না যে সংবিধান পুনর্লিখন, সংবিধান বাতিল, এরকম একটি ঘটনা আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়নি। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে সংস্কার। আমাদের দল আমরা যেটি মনে করছি সংস্কার চলমান রয়েছে, সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একই সাথে চলছে। আমাদের দল একে স্বাগত জানিয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং একই সাথে সংস্কার শুধুমাত্র দেশের নির্বাচন ব্যবস্থায় চললে সেটি হবে না, একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার রয়েছে সেই বিষয়েও সংস্কার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করছি। জি, অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির, আব্দুল হান্নান মাসুদ এবং রাফে সালমান রিফাত, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরও অনেকগুলো প্রসঙ্গে আলোচনা করার ছিল, সেগুলো তো তুলতে পারলাম না, আরেকদিন অবশ্যই আপনাদের সাথে কথা হবে। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ।